আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সাউথ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৪৭ জনের মৃত্যু, ১৮১ আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা। দাবি পূরণের আশ্বাসে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত, শ্রমিকরা কাজে ফেরায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বন্দরগুলোতে। গত ১৫ বছর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে উচ্চ আদালত, বলেছেন আইন উপদেষ্টা। ৯০% বিচারক অনাচার করেছেন মন্তব্য। বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত ২ সাহিত্যিক। একাডেমির বার্ষিক সাধারণ সভায় আরও ৬ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান। এবং নদী রক্ষায় দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধে পরিবেশ উপদেষ্টার হুঁশিয়ারি। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। সাউথ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। রোববার জেজু এয়ারের বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় ২ জনকে জীবিত পাওয়া গেছে। দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ এমন তথ্য জানিয়েছে। বিধ্বস্ত বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং মু মুয়ানে উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। চাঁদপুরে জাহাজের ৭ শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন, নৌপথের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে নৌ শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। চাঁদপুরে আছেন প্রতিনিধি মোর্শেদুল আলম, যাচ্ছি তার কাছে। মোর্শেদ, ধর্মঘট স্থগিতের পর এখনকার কি অবস্থা দেখছেন সেখানে? হাসিব, আপনি যেমনটি বলছিলেন, ধর্মঘট প্রত্যাহারের পর ৪৫ ঘন্টা পর প্রাণচাঞ্চল্যতা ফিরেছে চাঁদপুর ঘাটে। ফের শুরু হয়েছে নৌ চলাচল এবং ঘাটে মাল আনলোডিং। এমভি আল বারকেরা জাহাজের ৭ শ্রমিকের হত্যাকাণ্ডে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে আশ্বাসে কর্মবৃত্তি প্রত্যাহার করেছে পণ্যবাহী নৌযান শ্রমিক ফেডারেশন। হাসিব, আপনাকে আমি জানিয়ে রাখি, চাঁদপুরে গত ৪ মাসে ছোট বড় ৫২টি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। শ্রমিকরা এ পথে নিরাপদ মনে করে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। মোর্শেদুল আলম, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর থেকে সরাসরি জানাচ্ছিলেন মোর্শেদুল আলম। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গত ১৫ বছরে উচ্চ আদালত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে। সুপ্রিম কোর্টের আগের ৯০% বিচারক বিচার কার্যে অনাচার করেছেন বলেও মন্তব্য করেন তিনি। উচ্চ আদালতের বিচারক নিয়োগে ঋণ খেলাপি, বিল খেলাপিদের না রাখার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। রোকসানা আমিরের রিপোর্ট। গণবিজ্ঞপ্তি জারি করে দরখাস্ত আহ্বান ও স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে যাচাই বাছাই করে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এজন্য প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই খসড়া প্রস্তাবনা নিয়ে আইন মন্ত্রণালয়ের মতবিনিময় সভা। বিচারক নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দলীয় প্রভাব মুক্ত রাখা সহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন সিনিয়র আইনজীবীরা। বিচারক নিয়োগের আগে তার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া উচিত। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে পরবর্তী বিচারক নিয়োগ দেওয়ার লক্ষ্যে এই আইন তৈরি করা হবে। সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। বাংলাদেশের সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের, হাইকোর্টের বিচারকদের প্রচণ্ডভাবে ক্ষমতাশালী করা হয়েছে। এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা যায় তাহলে বাংলাদেশের যে কোনো রিপ্রেসিভ গভর্নমেন্ট এসে সকল ধরনের মানবাধিকার দলন করার একটা অবাধ একটা সুযোগ পেয়ে যায়। এবং এক্স্যাক্টলি এই কাজটাই গত 15 বছর করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার একটা হাতিয়ারে পরিণত হয়েছিল। খসড়া আলোচনার উপর বেশ কিছু পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল। অতিরিক্ত যোগ্যতার ক্ষেত্রে বা অযোগ্যতার ক্ষেত্রে ঋণ খেলাপি হতে পারবে না, বিল খেলাপি হতে পারবে না, আইনে এই জায়গাটুকু করে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে যে ফরম্যাটে করা হয়েছে এই ফরম্যাটে করলে সংবিধানের 6ষ্ঠ ভাগের সাথে সাংঘর্ষিক হবে। প্রস্তাবিত খসড়ায় সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অনুরোধ প্রাপ্তির বিধান না রেখে কাউন্সিলের উপর রাখা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার সচিবালয়ে আগুনের ঘটনার পর দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। দুদিন পর আজ অফিস খুলেছে। যে 5 মন্ত্রণালয়ের অফিস পুড়ে গেছে সেই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ বাইরে অফিস করবেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সচিবালয়ের আজকের অবস্থা জানতে রফিকুল বাশারের কাছে যাচ্ছি। তিনি সচিবালয়ের সামনে আছেন। বাশার, আগুনের পর সচিবালয় তো আজ খুলেছে, তো এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ হাসিব। আপনি যেমনটি বলছিলেন যে 7 নম্বর ভবনটি আপনাদেরকে দেখাই, যেখানে আগুন লেগেছিল, এই ভবনের পুরো 5টি মন্ত্রণালয় পুড়ে গিয়েছে আমরা জানি। এই 5টি মন্ত্রণালয় ছাড়াও এই ভবনে যতগুলো মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ে যারা চাকরি করেন তাদের কাউকে সচিবালয়ে আজকে ঢুকতে মানা করা হয়েছে। আর অন্য যেসব মন্ত্রণালয় আছে অন্যান্য ভবনের, সেই মন্ত্রণালয়ের কিন্তু যারা আছেন তাদেরকে পাস দেখিয়ে, গলায় পাস ঝুলিয়ে এবং এখানে পাস দেখিয়ে ঢুকতে হচ্ছে। তাদের যে আইডি কার্ড, এই আইডি কার্ড ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কোনো গাড়িও যেতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের ভিতরে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে ঢুকতে দেওয়া। আমরা যদি একটু দেখি, 7 নম্বর ভবনের যারা চাকরি করেন এরকম অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যে একটু যদি বলেন, আপনারা তো এই 7 নম্বর ভবনে আপনাদের ঢুকতে দিচ্ছে না, মানে যেতে মানা করেছে এখন। আসলে এই পুরো বিল্ডিং মানে আগুনে পুরার কারণে দেখা যাচ্ছে যে পুরো বিল্ডিংই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন আমরা হচ্ছে 7 নম্বর ভবনের স্টাফ। কোন মিনিস্ট্রিতে? আমি হচ্ছে ডাকো টেলিযোগাযোগের। তো এখন দেখা যাচ্ছে যে এখানে কোথায় অফিস করতে বলেছে কিছু? আমাদের জিপিওতে অফিস করতে। আসলে আমি পার্মানেন্ট না আর কি, আমি আউটসোর্সিং। আপনিও কি এখানে? জি, আমি এখানে আউটসোর্সিং এর। ও আচ্ছা, আপনাদেরকে যেতে দিচ্ছে না এখনো? না, যেতে দিচ্ছে না। এখন ঊর্ধ্বতম কর্মকর্তা তারা অনুমতি নিয়ে আসবে। 7 নম্বর ভবনে যারা আছে লক, কেসি গেট আর কি লক করে দিচ্ছে, তো তার জন্য অনুমতি ছাড়া আমাদের প্রবেশ নিষেধ। যেমনটি শুনছিলেন হাসিব, যে এখানে 7 নম্বর ভবনের যে 5টা মন্ত্রণালয় এছাড়া অন্যান্য যে অর্থ মন্ত্রণালয় আছে, এখানে অর্থ মন্ত্রণালয় একটা অংশ, তো এই ভবনে যারা আছেন তাদের কাউকে যেতে দিচ্ছে না। আরেকটা বিষয় বলে রাখি যে গত পরশুদিন কিন্তু সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে সাংবাদিকরা যারা অ্যাক্রিডিটেশন কার্ড আছে তারা এতদিন সেই কার্ড দেখিয়ে সচিবালয়ে যেতে পারতো, সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে, যে কোনো ধরনের সাংবাদিক এখানে যেতে পারবে না। একই সাথে মন্ত্রণালয় কর্মকর্তা ছাড়াও যাদের পাস ছিল, বেসরকারি ব্যক্তি, তাদের সেই পাসগুলো কিন্তু বাতিল করা হয়েছিল। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে সরকার আলোচনা করছে যে
আগামীকাল বা অতি দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে এবং সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশের একটা অনুমতি দেওয়ার নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই সেই আলোচনা হচ্ছে এবং হয়তো 2-1 দিনের মধ্যে সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আরেকটু খবর বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেমনটি জেনেছি যে ডাক ও টেলিযোগাযোগের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে জিপিওতে অফিস করতে বলা হয়েছে এবং যারা এলজিআরডিতে কর্মরত আছেন তাদেরকে নগর ভবনে অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসে অফিস করতে বলা হয়েছে। আর অন্যান্য যেসব কর্মকর্তা কর্মচারী আছেন, অন্যান্য যে আরও 3টা মন্ত্রণালয়ের তারা বাইরে যেসব অধিদপ্তর আছেন সেসব জায়গাতেই আপাতত অফিস করবেন বলে জানা গেছে। যতদিন পর্যন্ত এই অগ্নিকাণ্ড যে হয়েছে ওখানে পুড়ে যাওয়ার যে ধ্বংসস্তূপ সেই জায়গাগুলো পরিষ্কার করে আবার আগের কর্মপরিবেশ ফেরত না আনা হচ্ছে ততদিন পর্যন্ত এইসব কর্মকর্তা কর্মচারীরা বাইরেই অফিস করবেন। বাশার, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ের সার্বিক অবস্থা সরাসরি জানাচ্ছিলেন রফিকুল বাশার। বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন 2 সাহিত্যিক। বাংলা কথা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক সুশান্ত মজুমদার ও সুমন মজুমদার। একাডেমির সাধারণ সভায় এই পুরস্কারের পাশাপাশি আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়। রিপোর্ট করছেন লায়লা নওশীন। বাংলা সাহিত্যের স্বনামধন্য কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের অর্থায়নে 2022 সাল থেকে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি। এবছর বাংলা একাডেমির সাধারণ পরিষদের 47তম বার্ষিক সভায় পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য এবছর রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন সুশান্ত মজুমদার। অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2023 সালে প্রকাশিত রায়মঙ্গল উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক সুমন মজুমদার। যখন পুরো সবকিছুই আছে যে অনাচারে ভর্তি হচ্ছে সেই সময় এই ধরনের শিল্প সাহিত্য নিয়ে যে তাদের পৃষ্ঠপোষকতা, এর জন্য তাদের ধন্যবাদ দেই। বাংলা সাহিত্যে তো রাবেয়া খাতুন অন্যতম একজন সাহিত্যিক, ফলে রাবেয়া খাতুনের নাম অনুসারে যে পুরস্কার সেটা পাওয়া তো অবশ্যই অনুপ্রেরণার বিষয় এবং এটা আমার ভবিষ্যৎ লেখালেখিকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে সাম্মানিক ফেলোশিপ ও একাডেমি পরিচালিত আরও কয়েকটি পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলা একাডেমি পরিচালিত সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক গবেষক ডক্টর ওয়াকিল আহমদ। কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যিক আবু সালে। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন নাইলা আজাদ এবং আবু রুশদ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক নাসিমা আনিস। সে সময় বিভিন্ন ক্ষেত্রের 7 বিশিষ্টজনকে সাম্মানিক ফেলোশিপ দেওয়া হয়। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষায় প্রয়োজনে দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গাজীপুরে নদী বিষয়ক যুব সম্মেলনে যোগ দিয়ে বক্তারা টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ করেছেন। দীর্ঘদিনের দখল দূষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজি রিপোর্টে দেখুন বিস্তারিত। আবহমান বাংলায় যোগাযোগ আর অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল নদী। যুগের পর যুগ অপরিণামদর্শী কর্মকাণ্ডে দখল দূষণের পাশাপাশি মেরে ফেলা হয়েছে অনেক নদী। ফলে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে গাজীপুরে জাতির ভবিষ্যৎ নাগরিক তরুণদের নিয়ে নদী বিষয় সম্মেলন। তরুণ প্রতিনিধিরা তুলে ধরেন নদী নিয়ে মূল্যায়ন ও করণীয়। মনিটরিংটা রাষ্ট্রীয় মনিটরিং হবে। খেয়াল করে দেখেন, আমরা যে বলছি যে ডেমোক্রেটাইজেশন অফ এনভায়রনমেন্টাল ডেমোক্রেসি কথা আমরা বলি, একদম মাইক্রো লেভেলে আমার যে প্রাকৃতিক সম্পদটা আছে সেটার ম্যানেজমেন্ট এবং মনিটরিংটাও আমরা করব। গাজীপুরের শীতলক্ষা, বালু, তুরাগ, চিলাই, লবণদহর, টঙ্গী এবং মোগরখাল, এই কেবলমাত্র এই কয়টা নদীতে কলকারখানার দূষণ পয়েন্ট আমরা 337টা পেয়েছি। মিউনিসিপ্যালিটির যে ওয়েস্ট লাইন সেটা 40টি, ওয়েস্ট ডাম্পিং 51টি, বাণিজ্যিক দখল 116টি, আবাসিক দখল 21টি, আর্থ ফিলিং 59টি। আমাদের হয়তো অর্থ সংকলন করতে পারি না আমরা। আমাদের দেশে যে নদীগুলা এই পলি নিয়ে আসে সেই নদীগুলাকে আমরা প্ল্যানিং ওয়েতে ড্রেজিং করতে পারছি না।
নদীসহ সকল দখল দূষণ প্রতিরোধে প্রকল্পের সীমাবদ্ধ না থেকে প্রয়োজন সার্বিক সচেতনতা ও মূল্যবোধের গুণগত পরিবর্তন। ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো, এই যে এখানে বসতি হচ্ছে, বসতির বর্জ্যগুলো আমরা যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করতে পারি, আমরা যদি সেটিকে হ্যান্ডলিং না করতে পারি, তাহলে এটি বাসযোগ্য থাকবে না। এই দেশ, এই গাজীপুর অঞ্চলে বাসযোগ্য থাকবে না। পরিবেশ প্রতিবেশ সমস্ত কিছুই কিন্তু একটা আরেকটার সাথে ভীষণভাবে নির্ভরশীল। আমাদের যদি নদী বাঁচাতে হয় তাহলে বনকেও রাখতে হবে, বনকে টিকিয়ে রাখতে গেলে নদীকেও রাখতে হবে। আমাদের ভেজিটেশন, আমাদের উডল্যান্ড, আমাদের ওয়াটার বডি, আমাদের পরিবেশের এই প্রত্যেকটা উপাদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী রক্ষায় কার্যকর ফল পেতে তরুণদের ঘনিষ্ঠভাবে যুক্ত করার পাশাপাশি সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন বিশিষ্টজনরা। প্রকৃতির সাথে কখনো লড়াইয়ে যেতে নেই। প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে, প্রকৃতি হেরেছে, এরকম কথা আমার জানা নেই। নদীগুলোকে শিল্পবর্জ্যের ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি। যে উন্নয়ন আপনার বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আপনার নদী মেরে ফেলে, যে উন্নয়ন আপনার কৃষি জমি মেরে ফেলে, যে উন্নয়ন আপনার মায়ের দুধে রক্তের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশিয়ে দেয়, সেই উন্নয়ন আসলে উন্নয়ন না। আমরা একটা অনিরাপদ পৃথিবী তৈরি করে ফেলেছি। আপনাদেরকে এটা নিরাপদ করার কাজে আমাদের সাথে আগাতে হবে। আমরা কিন্তু এক হয়েছে একটি কারণে, যে আমরা এই যে সমস্যা, এই যে দূষণ, এই যে নানা ধরনের যে সমস্যার সৃষ্টি হয়েছে নদী নিয়ে, এবং নদী যে আমরা আর এখন সেই আগের যে নদী আমরা দেখেছি আমাদের ছোটকাল থেকে, যে নদী আমরা দেখেছি দূষণমুক্ত, সেই দূষণমুক্ত নদী কিন্তু এখন যে অবস্থা আছে, একে দূষণমুক্ত করতে হলে কিন্তু একা একটি প্রতিষ্ঠান অথবা একটি মানুষ এর পক্ষে সম্ভব নয়। আমাদের সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। সুতরাং আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। বাংলাদেশে মোট নৌপথের দৈর্ঘ্য 24,000 কিলোমিটার হলেও নৌপরিবহন উপযোগী নৌপথের দৈর্ঘ্য 5,000 কিলোমিটারেরও কম। সম্মেলনের আয়োজক বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নদী পরিব্রাজক দল, কানেক্টিং ইউথ ফর চেঞ্জ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমান রাজি, চ্যানেল আই, গাজীপুর। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব ফিরেলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদ। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে বেড়েছে বাণিজ্যিকভাবে পতিত জমিতে হলুদের চাষ। কৃষকের পরিত্যক্ত জায়গা ব্যবহারে অল্প খরচে বেশি লাভ হওয়ায় হলুদ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চাষিদের মাঝে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি পাখি পালন। এ পেশায় এগিয়ে আসছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তারা। উৎপাদন করছেন লাখ টাকা দামের পাখি। এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে বাড়ছে কর্মসংস্থানও। পাখি উৎপাদনের এই নতুন খাত অর্থনীতিতে বড় অবদান রাখবে বলছেন সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাউথ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 62 জনের মৃত্যু, 181 আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা। দাবি পূরণের আশ্বাসে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত। শ্রমিকরা কাজে ফেরায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বন্দরগুলোতে। গত 15 বছর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে উচ্চ আদালত, বলেছেন আইন উপদেষ্টা। 90% বিচারক অনাচার করেছেন মন্তব্য। বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত 2 সাহিত্যিক। একাডেমির বার্ষিক সাধারণ সভায় আরও 6 ক্যাটাগরিতে পুরস্কার প্রদান।
এবং নদী রক্ষায় দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধে পরিবেশ উপদেষ্টার হুঁশিয়ারি। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেল আই সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।